নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু। আজকে এসে গেছি আবার আমাদের ভীষণ ইন্টারেস্টিং একটা এপিসোড নিয়ে, যেখানে আমরা একটা খুব কমন রোগের কিছু নতুন উপসর্গ এবং নতুন কারণ নিয়ে আর তার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, পাইলস থেকে কি ক্যান্সার হতে পারে? পাইলস আর ক্যান্সার এই দুটো জিনিস কি একসঙ্গেই হয়? যদি হয় তাহলে তার নিরাময় কি, তার সমাধান কি? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, অনেক রোগী আমার কাছে আসে শুধুমাত্র পাইলসের সমস্যা নিয়ে, আবার অনেক রোগী আসে ক্যান্সার নিয়ে। মলাশয়ের বা মলদ্বারের ক্যান্সার, অর্থাৎ রেকটামের ক্যান্সার বা অ্যানাল ক্যান্সার। এসে তারা জানতে চেষ্টা করে যে ডাক্তারবাবু, আমার তো পাইলসের রোগ ছিল, আমি দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যাটাকে চেপে রেখেছি, তাহলে এখান থেকেই কি আমার ক্যান্সার হয়ে গেল? আবার অনেক রোগী এসে জিজ্ঞাসা করে যাদের হয়তো আর্লি স্টেজ পাইলস হয়েছে বা আর্লি স্টেজ ফিশার বা ফিস্চুলা রয়েছে, তারাও এসে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু, আমি যদি এই রোগে অপারেশন না করিয়ে ওষুধের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি, তাহলে কি আমার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। দেখুন, পাইলস জিনিসটা কি? পাইলস হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। সোজা বাংলায় বললে কি হয়, আপনার মলাশয় বা মলদ্বারের কাছে যে শিরা এবং ধমনীগুলো রয়েছে, এইগুলো যদি কোনো কারণে একসঙ্গে জুড়ে গিয়ে অতিরিক্ত প্রেসারের জন্য, অতিরিক্ত চাপের জন্য ফুলে যেতে থাকে, তাহলে তাকে বলা হয় পাইলস। পাইলস, ফিশার, ফিস্চুলা এই সবকটা রোগেরই উৎপত্তি হয় প্রাইমারিলি একটা জিনিস থেকে, সেটা হচ্ছে রেইজড ইন্ট্রা অ্যানাল টোন। অর্থাৎ আপনার পায়খানার রাস্তায় যে মলদ্বার, মলদ্বারের যে দরজাটা, এটাকে একটা স্ফিংটার বলা হয়। স্ফিংটার মানে একটা দরজা যেটা সাধারণভাবে বন্ধ থাকে, আবার মলত্যাগ করবার সময় রাস্তাটা রিল্যাক্সড হয়ে যায়, মলত্যাগ হয়ে গেলে আবার বন্ধ হয়ে যায়। এইটাকে বলা হয় স্ফিংটার। এই অ্যানাল স্ফিংটারের টোন যাদের বেশি, অর্থাৎ পায়খানার রাস্তাটা সবসময় খুব চেপে বন্ধ হয়ে থাকে, তাদেরই দেখা যায় ভবিষ্যতে ফিশার বা পাইলস বা ফিস্চুলা জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবার দেখুন, পাইলস দু রকম হতে পারে: প্রাইমারি পাইলস, সেকেন্ডারি পাইলস। প্রাইমারি পাইলস কাকে বলে? প্রাইমারি পাইলস মানে হচ্ছে যে রোগী আছে তার শুধুমাত্র পাইলসেরই সমস্যা আছে, সেটা বাদ দিয়ে অন্য কোনো সমস্যা নেই। তার মানে কি, হয়তো তার ইন্ট্রা স্ফিংক্টেরিক টোন, অর্থাৎ মলদ্বারের যে স্ফিংটারটা, তার টোন খুব বেশি। টোন বেশি থাকার দরুন কি করছে, রোগী মলত্যাগ করবার সময় প্রচুর চাপ দিচ্ছে, অর্থাৎ প্রচুর স্ট্রেন করছে। যেহেতু প্রচুর চাপ দিচ্ছে, এই চাপের প্রভাবে মলদ্বারের কাছে যে শিরা ধমনীগুলো রয়েছে সেগুলো ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে ফেটে রক্তপাত হচ্ছে, অথবা গোছা গোছা হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসছে। এগুলোই হচ্ছে পাইলস। কিন্তু এটা হচ্ছে প্রাইমারি পাইলস, অর্থাৎ রোগীর পাইলস বাদে অন্য কোনো রোগ কিন্তু নেই। দ্বিতীয়টা কি? সেকেন্ডারি পাইলস। সেকেন্ডারি পাইলস মানে হচ্ছে প্রাথমিক রোগটা কিন্তু আলাদা। যেমন মলাশয়ের ক্যান্সার হতে পারে, মলাশয়ে অন্য কোনো টিউমার হতে পারে, বিনাইন টিউমার হতে পারে, মলাশয়ে টিউবারকুলোসিস হতে পারে। এই সমস্ত রোগগুলোর জন্য প্রাথমিকভাবে মলদ্বারের রাস্তাটা কিছুটা ব্লকড হয়ে গেছে। ব্লকড হবার দরুন ইন্ট্রাস্ফিংক্টেরিক টোনও বেড়ে গেছে, মল সহজে পাস করতে পারছে না। তার ফলে কি হচ্ছে, পেশেন্টকে বারবার চাপ দিয়ে মলত্যাগ করতে হচ্ছে। যখনই রোগী চাপ দিয়ে মলত্যাগ করছে, অথবা ক্যান্সারটা মলদ্বারের অনেকটা অংশ, অর্থাৎ পুরো সার্কামফারেন্সের হয়তো 50%, 60% বা 70% ধরে নিয়েছে বলে, সেখানে শিরা ধমনী গুলোর মধ্যে রক্ত প্রবাহের গতি চেঞ্জ হয়ে গেছে। গতি এবং দিক দুটোই চেঞ্জ হয়ে গেছে, যার জন্য রোগীর মলাশয়ের কাছে যে শিরা ধমনী গুলো আছে সেগুলো ফুলে ফুলে উঠে পাইলস মাস তৈরি করেছে, যেখান থেকে ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে। এবার দেখুন, প্রাইমারি পাইলস হোক বা সেকেন্ডারি পাইলস হোক, দুটোর লক্ষণ কিন্তু সেম: মলের সঙ্গে রক্তপাত। এবার মলের সঙ্গে রক্তপাত মলত্যাগের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষেও হতে পারে। এটা দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা প্রাইমারি পাইলস না সেকেন্ডারি পাইলস। সত্যি কথা বলতে কি,
যাদের শুধুমাত্র পাইলস, ফিশার বা ফিস্চুলা আছে, সেগুলোকে দীর্ঘদিন ধরে পুষে রাখলেও রোগীর লাইফস্টাইলে কোয়ালিটি অফ লাইফ খারাপ হতে পারে, পায়খানা রাস্তায় ব্যথা হতে পারে, রক্তপাত হতে পারে, আরো হাজার একটা জিনিস হতে পারে, কিন্তু সেখান থেকে ক্যান্সারে কনভার্ট হওয়ার চান্স কিন্তু অপেক্ষাকৃত কম, বা খুব রেয়ার বললেও চলে। কিন্তু যদি সেকেন্ডারি পাইলস হয়, তাহলে বুঝতে হবে রোগীর প্রাথমিক রোগটাই কিন্তু পাইলস নয়, তার প্রাথমিক রোগ কিন্তু মলাশয়ের বা মলদ্বারের ক্যান্সার, যেখান থেকে তার পাইলস হয়েছে। অর্থাৎ তার কিন্তু অলরেডি ক্যান্সার হয়ে গেছে, পাইলসকে পুষে রেখে তার ক্যান্সার হচ্ছে না, অলরেডি ক্যান্সার হয়েছে। সেই ক্যান্সারের একটা লক্ষণ হচ্ছে পাইলসটা, যার থেকে তার পায়খানা রাস্তায় ব্লিডিং হচ্ছে। সুতরাং শুধুমাত্র পায়খানার রাস্তায় ব্লিডিং হচ্ছে এটা দিয়েই বিচার করতে যাবেন না যে আপনার শুধুমাত্র পাইলস আছে কিনা, অথবা এটা প্রাইমারি পাইলস বা সেকেন্ডারি পাইলস, এবং এর চিকিৎসা কি করবেন, কারণ দুটোর চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমেই কি করতে হবে, একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যান, যিনি সার্জন হতে পারেন, ক্যান্সার সার্জন হতে পারেন, কিন্তু দয়া করে ওই আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, ন্যাচারোপ্যাথা, চাঁদসির ডাক্তার, মাদ্রাজি ডাক্তার, হেকিমি, ইউনানি এই সমস্ত চিকিৎসা করে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। আপনি যেই ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, অর্থাৎ পায়খানার রাস্তায় নিজে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখবেন, যাকে আমরা পার রেকটাল এক্সামিনেশন বলি, করে দেখবেন সেখানে শুধুমাত্র পাইলস আছে কিনা। মলদ্বার দিয়ে আঙুল ঢুকিয়ে উনি দেখবেন যে ওখানে মলদ্বারের কোথাও কোনো ক্যান্সার বা টিউমার বা অন্য কোনো কিছু রোগ পাওয়া যাচ্ছে কিনা। যতদূর আমাদের আঙুল পৌঁছাতে পারে ততদূর যদি উনি কোনো রোগ পান, উনি যদি এই বিষয়ে অভিজ্ঞ হন, তাহলে উনি তখনই আপনাকে বলে দেবেন যে পায়খানা রাস্তায় পাইলস, ফিশার, ফিস্চুলা বাদেও অন্য কোনো রোগ আছে কিনা। আর যদি রোগটা আরো ভেতরে থাকে, অর্থাৎ ধরুন আমাদের আঙুলের লেন্থ যতটা, তার থেকেও বেশি গভীরে রোগটা রয়েছে, তখন আপনি কি করবেন, তখন অতি অবশ্যই একটা ফুল লেন্থ কোলোনোস্কোপি করবেন। কোলোনোস্কোপি করলে আপনার ফুল লেন্থ কোলোনোস্কোপিতে সম্পূর্ণ কোলন, রেকটাম, অর্থাৎ কোলন, মলাশয়, মলদ্বার সবকিছু দেখা হয়ে গেল যে এখানে পাইলস বা ফিশার বাদেও অন্য কোনো রোগ আছে কিনা। সেই জন্য আপনার যদি পায়খানার রাস্তায় রক্তপাত হচ্ছে, সবসময় আমরা বলে থাকি যে ডাইরেক্টলি গিয়ে পাইলসের অপারেশন না করিয়ে আগে আপনি একটা ফুল লেন্থ কোলোনোস্কোপি করে দেখুন যে পায়খানার রাস্তায় পাইলস ছাড়াও ভেতরে আর অন্য কোনো রোগ আছে কিনা। যদি অন্য কোনো রোগ না থাকে, তাহলে অবশ্যই আমরা পাইলসের, ফিশারের, ফিস্চুলার অপারেশন করতে পারি। সেটা ওপেন সার্জারি করাতে পারেন, মাইক্রো সার্জারি করাতে পারেন, লেজার সার্জারি করাতে পারেন, আপনার ডাক্তারবাবু এবং আপনার পকেট যেটাকে পারমিট করবে সেটাই। কিন্তু যদি দেখা যায় কোলোনোস্কোপি করে আপনার কোলনে ক্যান্সার বেরোলো, বা মলাশয়ে ক্যান্সার বেরোলো, বা মলদ্বারে ক্যান্সার বেরোলো, তার চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণরূপে অন্যরকম। তখন দেখতে হবে সেটা কোন স্টেজে আছে, কোন গ্রেড আছে, বায়োপসি করে দেখতে হবে যে আগে কেমো রেডিয়েশন দিয়ে ক্যান্সারটাকে ছোট করে তারপরে অপারেশন করা হবে, নাকি আগে অপারেশন করে তারপরে কেমো রেডিয়েশন দেওয়া হবে, নাকি শুধুমাত্র কেমো রেডিয়েশন দিয়েই এই রোগের চিকিৎসা সম্ভব। যেমন দেখুন, কারোর যদি কোলনে ক্যান্সার হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু অপারেশন এবং কেমোথেরাপি এটাই চিকিৎসা, এখানে রেডিয়েশনের খুব একটা রোল নেই। কারোর যদি রেকটাম বা মলাশয়ের ক্যান্সার হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আর্লি স্টেজ ডিজিজ হলে আমরা আগে অপারেশন করি, তারপরে কেমো রেডিয়েশন দিই, অথবা অ্যাডভান্স স্টেজ হলে আমরা প্রথমে কেমো রেডিয়েশন দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিই, তারপরে অপারেশন করি। আবার মলদ্বারের অর্থাৎ অ্যানাসেট যদি ক্যান্সার হয়, যদি সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, বায়োপসি এবং কেমো রেডিয়েশন ব্যাস, অপারেশন ছাড়াই নিগ্রোজ রেজিম ফলো করে পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু যদি এটা অ্যাডেনোকার্সিনোমা হয়, মলাশয়ের মলদ্বারের, তখন কি করবেন, তখন কিন্তু প্রথমে কেমো রেডিয়েশন দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিয়ে মলদ্বার অপারেশন করে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে, এবং তারপরেও কিন্তু আপনাকে আবার কেমোথেরাপি দিতে হবে। যদি অ্যানাল মেলানোমা হয়, মেলানোমা এক ধরনের স্কিন ক্যান্সার, চামড়ার ক্যান্সার, কিন্তু হয় মলাশয় বা মলদ্বার, তার ক্ষেত্রে কিন্তু অপারেশন, কেমো, রেডিয়েশন তিনটেই কাজে লাগে। সুতরাং এই চিকিৎসাটা পুরোপুরি নির্ভর করবে আপনার বায়োপসির রিপোর্ট, পিট স্ক্যান, অর্থাৎ স্টেজিং ইনভেস্টিগেশন গুলো, ক্যান্সারটা কতটা ছড়িয়ে পড়েছে তার রিপোর্টের উপর, এবং আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষার রিপোর্টের উপর। এর জন্য অতি অবশ্যই একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। সুতরাং যদি আপনার পায়খানার রাস্তায় রক্তপাত হচ্ছে, প্রথমেই ক্যান্সার বলে ভয় পাবেন না, আবার ক্যান্সারের সম্ভাবনাটাকে একদম উড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসেও থাকবেন না। অনেক সময় দেখা যায় রোগীরা কোনো আয়ুর্বেদিক বা হাতুড়ের ডাক্তারের কাছে গিয়ে প্রথমে পাইলস, ফিশার, ফিস্চুলার জন্য অপারেশন করিয়ে নিচ্ছে পায়খানার রক্তপাতের জন্য,
অপারেশন করবার পরেও সেই রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন তারা আমাদের কাছে আসছে। অর্থাৎ রক্তপাতের কারণটা কিন্তু অনেক উপরে ছিল, অনেক ভেতরে ছিল। যে ডাক্তারবাবু বা যে হাতুড়ি চিকিৎসক অপারেশন করেছেন, তিনি আগে কোলোনোস্কোপি না করেই অপারেশনটা করেছেন, ফলে পাইলস ফিশার ফিস্টুলা আদৌ হয়তো ছিলই না, তার ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু মেন যে ক্যান্সারটা ভিতরে ছিল তার কোনো ট্রিটমেন্ট করাই হয়নি। এবার এই আধখেঁচড়া কাটা ছেঁড়ার ফলে যে সময় নষ্ট হচ্ছে, তার জন্য ক্যান্সার ভেতরে ভেতরে আরো তাড়াতাড়ি ছড়িয়েও যাচ্ছে। সেই জন্য যদি আপনার পায়খানার রাস্তায় রক্তপাত হয়, দেরি না করে পাড়াপড়শির কথা না শুনে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ সার্জন বা একজন ক্যান্সার সার্জন ডাক্তারবাবুর পরামর্শ নিন, তার কথা অনুযায়ী সমস্ত টেস্টগুলো করুন, রোগটাকে সঠিকভাবে নির্ধারণ অর্থাৎ ডায়াগনোসিস করুন, এবং তারপরে সেই অনুযায়ী চিকিৎসা করুন। এভাবেই কিন্তু আপনার পকেট এবং প্রাণ দুটোই আপনি বাঁচাতে পারবেন। নমস্কার। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট, ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে।